আজ আমরা মির্চি বাংলার একটা একেবারে হাড় হিম করা গল্প নিয়ে কথা বলবো। মানে এটা এমন একটা সিঁড়ির গল্প যার প্রত্যেকটা ধাপে লুকিয়ে আছে জমাট বাঁধা অন্ধকার আর প্রতিশোধের এক শীতল ভুতুড়ে কাহিনী। চলুন এই গল্পটার গভীরে ঢোকা যাক। গল্পের শুরুটাই হয় বাড়ির মালিক বিশুবাবুর এই অদ্ভুত সতর্ক বার্তা দিয়ে। নতুন ভাড়াটে ঋদ্ধিকে তিনি জাস্ট এই একটা কথাই বলেছিলেন। খুব সাধারণ একটা কথা, তাই না? কিন্তু এর মধ্যেই যেন একটা অশুভ কিছুর ইঙ্গিত লুকিয়েছিল। কিন্তু কেন এই সাবধানবাণী? কেন সাবধানে থাকতে হবে? বিশুবাবু এর কোনো ব্যাখ্যাই দেননি। আর এই যে একটা কথা বলে থেমে গেলেন, ব্যাস, এই না বলা কথাটাই ঋদ্ধির মনে একটা অজানা ভয় ঢুকিয়ে দিয়েছিল। এখান থেকেই কিন্তু গল্পের আসল রহস্য দানা বাঁধতে শুরু করে। তো বিশুবাবুর ওই অদ্ভুত কথাটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের কিন্তু গল্পের একেবারে শুরুতে যেতে হবে, যখন গল্পের নায়ক ঋদ্ধি একটা নতুন ভাড়া বাড়িতে এসে ওঠে। আর সেই বাড়ির পরিবেশটা শুরু থেকেই ছিল কেমন যেন দমবন্ধ করা, রহস্যময়। আমাদের গল্পের নায়ক ঋদ্ধি একটা কল সেন্টারে চাকরি করে। তো বুঝতেই পারছেন, সস্তায় একটা থাকার জায়গা খুঁজছিল আর পেয়েও গেল উত্তর কলকাতার এক পুরনো 3 তলা বাড়িতে। বাড়িটার ঠিক মাঝখানে একটা সরু অন্ধকার প্যাঁচানো সিঁড়ি। নিচের তলার ভাড়াটেরা আবার কেমন যেন চুপচাপ নিজেদের মধ্যেই থাকে। আর বাড়ির মালিক বিশুবাবু তো প্রথমেই বলে দিয়েছেন ওইসব লোকের সাথে বেশি মিশতে না। মানে সব মিলিয়ে পরিবেশটা শুরু থেকেই কেমন যেন একটা অস্বস্তিকর। আর ঋদ্ধির ঘরটা সে এক অবস্থা। দেয়ালের রং খসে পড়ছে, একটা স্যাঁতস্যাঁতে ভাব সব সময়, আর মাথার উপরে একটা পুরনো সিলিং ফ্যান যেটা খুব আস্তে আস্তে খটাং ঘটাং শব্দ করে ঘোরে। এই একটা দৃশ্যই যেন পুরো বাড়িটার ভাঙাচোরা ভুতুরে চেহারাটা চোখের সামনে তুলে ধরে। তো ঋদ্ধি এই সব কিছুর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টাই করছিল, কিন্তু তার মনের ওই অস্বস্তিটা খুব তাড়াতাড়ি আতঙ্কে পরিণত হতে শুরু করে। আর ভয়টা আসত ওই বাড়ির সেই অন্ধকার সিঁড়িটা থেকে, কারণ সেখানেই ও অদ্ভুত পায়ের শব্দ শুনতে পেত। ব্যাপারটা হলো ঋদ্ধির ছিল নাইট শিফট, মানে বাড়ি ফেরা হতো সেই মাঝ রাতে, ধরুন রাত ৩টে নাগাদ। আর রোজ রাতে ওই সিঁড়ি দিয়ে একা একা ওঠার সময় ওর মনে হতো কে যেন আছে, সে একা নয়। প্রথমে শুধু একটা অনুভূতি, আর তারপরেই শুরু হতো আসল জিনিসটা, একটা শব্দ। ঠিক ওর পেছন পেছন কেউ যেন খালি পায়ে সিঁড়ি বেয়ে উঠে আসছে। নিজের জুতোর শব্দের সাথে আরও একটা পায়ের শব্দ মিশে যেত। ভাবুন একবার। স্বাভাবিক ব্যাপার। ঋদ্ধি তো ভয়ে কাঠ। সে কি করবে? দাঁড়িয়ে পড়ত, কান খাড়া করে শোনার চেষ্টা করত শব্দটা ঠিক কোথা থেকে আসছে। কিন্তু যেই না ও থামত, সঙ্গে সঙ্গে শব্দটাও থেমে যেত। আবার যেই ও এক পা এগোতো, শব্দটাও শুরু হতো। এই জিনিসটাই কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর। এর মানে হলো যে বা যা কিছুই হোক না কেন, সেটা বুদ্ধিমান। সেটা ঋদ্ধিকে ইচ্ছে করে ভয় দেখাচ্ছে, ওর প্রত্যেকটা পদক্ষেপ লক্ষ্য করছে। রোজ রোজ এই ঘটনা। ঋদ্ধি আর পারছিল না। ও ভাবল এর একটা কোনো সাধারণ কারণ নিশ্চয়ই আছে। তাই সোজা চলে গেল বাড়ির মালিক বিশুবাবুর কাছে। খুব সহজভাবে জিজ্ঞেস করল, আচ্ছা কাকু, রাত ৩টে নাগাদ আর কেউ কি সিঁড়ি ব্যবহার করে? আর এই প্রশ্নটা শোনার পরেই বিশুবাবুর মুখের রং একেবারে পাল্টে গেল। কেমন যেন ঘাবড়ে গেলেন। তাড়াতাড়ি করে না না কই কেউ না বলে অন্য কাজ আছে বলে প্রায় দৌড়ে পালালেন সেখান থেকে। ব্যাস, ঋদ্ধির সন্দেহটা আরও পোক্ত হল। এই লোকটা কিছু একটা জানে, কিছু একটা লুকাচ্ছে। বিশুবাবুর ওই পালানোটা দেখেই ঋদ্ধি বুঝে গিয়েছিল সে যা ভাবছে তাই ঠিক। ওই সিঁড়িতে সত্যিই কিছু একটা গণ্ডগোল আছে। আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি। খুব তাড়াতাড়ি সেই অদৃশ্য কিছুর সঙ্গে তার সামনাসামনি দেখা হয়ে গেল। একদিন রাতে ঋদ্ধি ফিরে দেখল সিঁড়ির ওই টিমটিমে হলুদ আলোটাও জ্বলছে না। পুরো সিঁড়িটা ঘুটঘুটে অন্ধকারে ডুবে আছে, যেন ওর শেষ ভরসাটুকু, ওই একটুখানি আলো, সেটাও কেউ কেড়ে নিয়েছে। আর সেই জমাট বাঁধা অন্ধকারের মধ্যেই ও দেখল সিঁড়ির একেবারে নিচে একটা মানুষের মতো ছায়া দাঁড়িয়ে। সঙ্গে সঙ্গে একটা পচা বিশ্রী গন্ধ নাকে এসে লাগল। ভয়টা এবার আর শুধু মনের ব্যাপার রইল না, একেবারে গায়ে কাঁটা দিয়ে উঠল। এরপর যা হলো সব এক মুহূর্তের মধ্যে। ঋদ্ধি বুঝল ওটা একটা মহিলার ছায়া। কিছু ভাবার আগেই ছায়ামূর্তিটা ওকে সজোরে একটা ধাক্কা দিল। ঋদ্ধি ছিটকে পড়ল সিঁড়ির ওপর। আর ঠিক সেই মুহূর্তে দপ করে হলুদ আলোটা জ্বলে উঠল, আর সিঁড়ির মাথায় দেখা গেল বিশুবাবুকে। সঙ্গে সঙ্গে ওই ছায়ামূর্তিটা ঋদ্ধিকে ছেলে সোজা ঘুরে দাঁড়ালো বিশুবাবুর দিকে। আর তারপর সেই ছায়ামূর্তির গলা থেকে বেরিয়ে এলো একটা প্রশ্ন। একেবারে বরফ শীতল কাটা কাটা গলায় সে বলল, চিনতে পারছেন না? এই একটা প্রশ্নই যেন অতীতের সব বন্ধ দরজা এক ঝটকায় খুলে দিল।
বিশুবাবু তো ভয়ে প্রায় চিৎকার করে উঠলেন। তার মুখ থেকে বেরিয়ে এলো, তুমি তো দুর্ঘটনায় মারা গেছিলে। তার মানে বিশুবাবু মেয়েটিকে খুব ভালো করেই চেনেন। মেয়েটির গলায় এবার শুধু ঠান্ডা বিদ্রূপ। সে শুধু একটা শব্দই বলল, দুর্ঘটনা। ওই একটা শব্দই বিশুবাবুর সব মিথ্যে যেন ভেঙে গুড়িয়ে গেল, আর বুঝিয়ে দিল আসল সত্যিটা অনেক বেশি ভয়ঙ্কর। তো এবার আমরা গল্পের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, মানে প্রতিশোধের পালা। এখানে দেখব কিভাবে সেই আত্মা তার বিচার করে। কিন্তু বিচার হয়ে যাওয়ার পরেও একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। প্রেতাত্মাটি এবার আসল কথাটা বলল। সে বিশুবাবুকে তার নিজের বলা কথাগুলোই মনে করিয়ে দিল। আপনি বলেছিলেন চড়ে যা, না হলে নিজেই সিঁড়ি দিয়ে ফেলে দেব। আজ আমি শুধু সেই কথাটা আপনাকে মনে করিয়ে দিতে এসেছি। ব্যাস, সব জলের মতো পরিষ্কার। এটা কোনো দুর্ঘটনা ছিল না, এটা ছিল একটা ঠান্ডা মাথার খুন। আর তারপর প্রতিশোধ। মেয়েটা কোনো মারামারি বা চিৎকার করল না, শুধু আলতো করে তার হাতটা রাখল বিশুবাবুর বুকে। ওই সামান্য স্পর্শেই কাজ হয়ে গেল। বিশুবাবুর টাল সামলাতে পারলেন না, সিঁড়ির মাথা থেকে একেবারে নিচে গড়িয়ে পড়লেন, ঠিক সেভাবেই যেভাবে একদিন মেয়েটিকে পড়তে হয়েছিল। কিন্তু গল্পের সবচেয়ে অস্বস্তিকর, সবচেয়ে ভয়ের অংশটা কিন্তু এটা নয়। বিশুবাবু মারা যাওয়ার পর নিচের তলার সেই রহস্যময় ভাড়াটেরা সব একে একে বেরিয়ে এলো। তারা বিশুবাবুর লাশের দিকে তাকিয়ে আছে, কিন্তু তাদের মুখে কোনো ভয় নেই, দুঃখ নেই। আছে শুধু একটা অদ্ভুত, শান্ত, তৃপ্তির হাসি, যেন তারা সবটা জানত আর এই দিনটারই অপেক্ষা করছিল। আর গল্পটা শেষ হয় তাদেরই একজনের একটা ভয়ঙ্কর প্রশ্ন দিয়ে। যাক, বুড়োটা তো মরল, কিন্তু ওই ছেলেটার কি হবে? ভাবুন একবার, বিশুবাবুর তো বিচার হলো, কিন্তু ঋদ্ধি, যে এই সব কিছুর একমাত্র বাইরের সাক্ষী, ওর কি হবে? এই প্রশ্নটা আমাদের দিকেই ছুড়ে দেয়া হয়েছে। ঋদ্ধির ভবিষ্যৎটাও যেন ওই অন্ধকার সিঁড়িটার মতোই অজানা, কুয়াশায় ঢাকা রয়ে গেল।